আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিশ্ব নেতাদের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। দাভোসে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞদের পরামর্শ মতে লন্ডনের খালেদা জিয়ার চিকিৎসা চলছে, রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম দুর্নীতির অনুসন্ধানে দুদক, শেখ হাসিনা ছাড়াও ইসি, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তদন্ত শুরু। এবং অনভিজ্ঞতার কারণে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি বলে দুর্বার রাজশাহীর দাবি, ভবিষ্যতে সামলে নেওয়ার প্রতিশ্রুতি। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বাংলাদেশ থেকে পাচার হওয়া শত কোটি টাকা দেশে ফিরিয়ে আনতে বিশ্ব নেতাদের সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগের 16 বছর শাসনের সময় বাংলাদেশে কিভাবে ডাকাতি হয়েছে তা দেখতে বিশ্বের শীর্ষ চিন্তাবিদ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। মোস্তফা মলিকের রিপোর্ট। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন বিশ্ব নেতাদের সঙ্গে। বৈঠক করেছেন ফেডারেল চ্যান্সেলরির প্রধান উলফগ্যাং স্মিথ, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাট্রান সিনাওয়াত্রা, জাতিসংঘের মহাসচিব অন্তোনিও গুতেরেস, সংযুক্ত আরব আমিরাতের দুবাই কালচারাল অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সহ আরও অনেকের সঙ্গেই অনেকগুলো কথা বলেছেন, এই আন্দোলনের উপরে বলেছেন, সামনে রিফর্মের ব্যাপারে কি হতে যাচ্ছে সেগুলো বলেছেন, এবং পুরো পৃথিবীব্যাপী যে ইয়াং ছেলেরা যারা ইমাজিনেশন করতে পারে, যারা নতুন নতুন ইমাজিনেশন নিয়ে আসছে, তারা কিভাবে পৃথিবীকে চেঞ্জ করে দিচ্ছে সেটাকে হাইলাইট করেছেন, পার্টিকুলারলি বাংলাদেশে। আসিয়ানের একটি সংলাপেও অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে অংশ নেন মালয়েশিয়া ও ভিয়েতনামের প্রধানমন্ত্রী। It makes a lot for Bangladesh, that's the Rohingya issue, and so you have to succeed, make it happen, and we are all with you. 171 million people of Bangladesh wish you all the success. Thank you. বৈঠকে বিশ্ব নেতাদের বাংলাদেশের বর্তমান চিত্র তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ থেকে পাচার ও চুরি হওয়া শত কোটি টাকা ফেরত আনতে বিদেশি বন্ধুদের সহায়তা চেয়েছেন অধ্যাপক ইউনূস। গত 16 বছরের দীর্ঘ শাসনামলে বাংলাদেশে কিভাবে প্রকাশ্য ও দিবালোকে ডাকাতি হয়েছিল তা খতিয়ে দেখতে শীর্ষ বিশেষজ্ঞ, থিঙ্ক ট্যাঙ্ক, সাংবাদিক এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে বাংলাদেশে পাঠানোর জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। লন্ডনের বিখ্যাত হাসপাতাল দি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে তার চিকিৎসার জন্য বাংলাদেশের চিকিৎসক, লন্ডন ক্লিনিক ও জনস হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞদের নিয়ে গড়া মেডিকেল টিম একসঙ্গে কাজ করছে। যে পরীক্ষা নিরীক্ষাগুলো হয়েছে সেগুলো পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করবেন চিকিৎসকরা। শাহেদ শফিকের ভিডিও চিত্রে শাহ এমি হোসেনের রিপোর্ট। লন্ডনের দি ক্লিনিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রায় 2 সপ্তাহ ধরে চিকিৎসাধীন রয়েছে। একই ছাদের নিচে যেন বেগম জিয়া সব ধরনের চিকিৎসা পান সেই ব্যাপারে এখানকার ডাক্তাররা চেষ্টা চালাচ্ছেন, বলেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর AZM ডক্টর জাহিদ হোসেন। প্রফেসর প্যাট্রিক কেনেডির অধীন উনি ভর্তি আছেন। ওনার অধীনে থেকে একটি মেডিকেল বোর্ড, যেটি এই ইউকের বিভিন্ন বিষয়ের মেডিকেল বিশেষজ্ঞ চিকিৎসক এবং জন হপকিন্স এবং নিউ ইয়র্ক বাংলাদেশ সহ তার চিকিৎসকরা মেডিকেল বোর্ডে অংশগ্রহণ করেছে। ওনার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষার যে রিপোর্টগুলো পর্যালোচনা করেছে এবং পরবর্তীতে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে। আমেরিকা থেকে বেগম খালেদা জিয়াকে দেখতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর
শহীদ উদ্দিন আহমেদ। ম্যাডাম খালেদা জিয়াকে দেখার জন্য এবং ওনার খবরাখবর নেওয়ার জন্য এবং শুভেচ্ছা দেওয়ার জন্য আমার আগমন। আমি কামনা করি উনি সুস্থ হয়ে আবার দেশে ফেরত যান। সন্ধ্যায় তারেক জিয়া ও ডক্টর জোবাইদা রহমান প্রতিদিনের মতো আজও তার মাকে দেখতে আসেন। উনি ভালোই আছেন, কথাবার্তা বেশ সুন্দরভাবে বলেছেন, আমাদের সাথে হাসি খুশি ভাবে কথা বলেছেন, আমার হাজব্যান্ডকে চিনতে পেরেছেন। আমরা বললাম ওনার সুস্থতা কামনা করলাম, ওনার জন্য দোয়া করলাম যাতে উনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে। বেগম জিয়াকে হাসপাতালে দেখতে আসেন তার স্বজনরাও। লন্ডন ক্লিনিকে প্রায় 2 সপ্তাহ ধরে বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছে। তার চিকিৎসার জন্য বসেছে বোর্ড মিটিং। এই বোর্ড মিটিংয়ে বিশেষ করে তার কিডনি, লিভার ও হার্টের পরীক্ষা নিরীক্ষা চলছে। খুব শীঘ্রই তার এই পরীক্ষা নিরীক্ষার রিপোর্টটি তার ব্যক্তিগত চিকিৎসক আমাদেরকে জানাবে। দি লন্ডন ক্লিনিকের সামনে থেকে শাহ এমএসএন, চ্যানেল আই, লন্ডন। 2018 সালের 11 জাতীয় সংসদ নির্বাচনে জালিয়াতির সঙ্গে জড়িত নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে অনুসন্ধান করবে দুদক। এই অনুসন্ধানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, নির্বাচন কমিশনের সাবেক সদস্য ও পুলিশ প্রধান সহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকেই তদন্তের আওতায় আনা হবে। রুকসানা আমিনের রিপোর্ট। কেএম নুরুল হুদা কমিশনের নেতৃত্বে অনুষ্ঠিত 2018 সালের নির্বাচনকে বলা হতো নিশিরাতের ভোট। সে বছর নির্বাচনের আগের রাতে সিলমারা ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতা দখলের বিরুদ্ধে বিরোধী দলগুলো অভিযোগ জানিয়েছে বহুবার। এবার দুদক তদন্তে নেমেছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক পুলিশ প্রধান সহ 2018 নির্বাচনে সংশ্লিষ্ট ইসি সদস্য, প্রশাসনিক ও নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে। 2018 সালের নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক ছিল এবং আমাদের কাছে এই অভিযোগটা 2018 সালের নির্বাচনের সাথে যারা সম্পৃক্ত ছিল সেই অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক বলছে, ভোটবিহীন নির্বাচন করতে তৎকালীন প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, জনপ্রশাসনের উপদেষ্টা এইচ.টি. ইমাম সহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের সাথে জড়িত ছিল আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতারাও। নির্বাচন যারা পরিচালনা করে, জেলা প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, এখানে র্যাব আছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, উপদেষ্টারা আছেন, সেই সময় যারা নির্বাচন পরিচালনা তদারকির সাথে যারা ছিলেন তাদের সকলে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তারা সকলেই এর আওতায় আসবেন। অনুসন্ধান দল গঠন করা হয়েছে। অনুসন্ধান দল এখানে অগ্রাধিকার ভিত্তিতে অভিযোগের গুরুত্ব অনুযায়ী কাজগুলো করবেন। 165 কোটি টাকা সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে। সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের 1000 কোটি টাকা পাচারকারী সন্দেহে ব্রিটিশ দ্বৈত নাগরিক তারেক আলমকে গ্রেপ্তার করেছে দুদক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়েছে। রুকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। প্রথমবারের মতো বাংলাদেশের স্বাস্থ্য খাতে কাজ করা কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে ডেনমার্ক সরকার। সন্ধ্যায় জমকালো আয়োজনে AKS খান ফার্মাসিউটিক্যালের সাথে ডেনিশ ইনভেস্টমেন্ট ফান্ড ফর ডেভেলপিং কান্ট্রিজের মধ্যে চুক্তি সই হয়। বিষয়টিকে দুই দেশের জন্য ইতিবাচক বলে মনে করছেন ব্যবসায়ীরা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। বাংলাদেশের ঔষধ শিল্পের খ্যাতি বিশ্বজুড়ে। তারই ধারাবাহিকতায় ডেনমার্কের ইনভেস্টমেন্ট ফান্ড ফর ডেভেলপিং কান্ট্রি প্রকল্পের অধীনে বাংলাদেশের কোনো ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে বিনিয়োগ করল ডেনমার্ক। রাজধানীর একটি 5 তারকা হোটেলে জমকালো আয়োজনে এই চুক্তি সই হয়। দুই দেশের স্বাস্থ্য খাত ও বাণিজ্য সম্প্রসারণে এই বিনিয়োগ চুক্তি অবদান রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। বাংলাদেশের স্বাস্থ্য খাত সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আগ্রহী। দেশটির বাণিজ্য উৎপাদনের সম্ভাবনা রয়েছে। আশা করি আমাদের বিনিয়োগ ড্যানিশ ও বাংলাদেশের বাণিজ্যে নতুন সেতুবন্ধন তৈরি করবে। চিফ অ্যাডভাইজারের সময় এই প্রথম একটা বিদেশি ফান্ড আমরা পেলাম, তাহলে বুঝতে হবে যে আমরা কতটুকু কমপ্লায়েন্স। আর আমাদের মেইন উদ্দেশ্য হলো পুরো বাংলাদেশে স্বাস্থ্য সেবা খাতটা জনগণের দ্বারগড়ায় নিয়ে যাওয়া। আমরা 1000 ফার্মেসি করব বাংলাদেশে। আমাদের এখন 30টা ফার্মেসি আছে আর আমাদের 4টা ডায়াগনস্টিক সেন্টার আছে। আমরা 30টা ডায়াগনস্টিক বড় হাব করব এবং 2টা বড় কর্পোরেট হসপিটাল করব বাংলাদেশে। The impact of these ventures
আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা অঙ্গনে সুনাম অর্জন করেছি। ড্যানিশ এ বিনিয়োগের ফলে বাংলাদেশের মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে। একই সাথে বিশ্বমানের চিকিৎসা সেবা এখন দেশেই পাওয়া সম্ভব হবে। বাংলাদেশের উন্নতির ধারা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন ডেনমার্কের রাষ্ট্রদূত। বাংলাদেশের উন্নয়ন ধারাবাহিকতা চোখে পড়ার মতো। বাংলাদেশের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আন্তরিক। অবিলম্বে আমরা দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়াতে চাই। ড্যানিশ ইনভেস্টমেন্ট ফান্ড ফর ডেভেলপিং কান্ট্রিজ থেকে $12.5 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে 80টি শাখা সম্প্রসারণ এবং 30টির বেশি নতুন নতুন ডায়াগনস্টিক সেন্টার চালু করবে AKS খান ফার্মাসিউটিক্যালস। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। বিষমুক্ত ফল, সবজি আর বিশুদ্ধ নিঃশ্বাসের খোঁজে ছাদ কৃষি গড়ে তুলেছেন ব্যাংক কর্মকর্তা মাসুদুল হাসান মাসুদ। ফ্ল্যাট বাসায় বসবাসের বিভিন্ন প্রতিবন্ধকতাকে অতিক্রম করে কৃষি চর্চায় নিয়োজিত থেকে নানাভাবে উপকৃত হচ্ছেন তিনি। তবে নার্সারি থেকে বিভিন্ন উদ্ভিদের চারা সংগ্রহ নিয়ে সংশয় রয়েছে তার। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার সিদ্ধেশ্বরী, এখানে এই সুউচ্চ ভবনের এক ফ্ল্যাটে বসবাস করেন ব্যাংক কর্মকর্তা মাসুদুল হক মাসুদ। নগরে দীর্ঘদিন বাস করেও এখনো ভুলে যেতে পারেননি কৃষি প্রধান গ্রামের স্মৃতি। তাই ফ্ল্যাট বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে আয়োজন করেছেন ছাদ কৃষির। কয়জন আছেন এখানে? 14 জন ফ্ল্যাট ওনার আছে। এই বিল্ডিং এ শুরু হয়েছে 2017 সাল থেকে। এর আগে অন্য জায়গায়? এর আগে অন্য জায়গায় আমি যখন ভাড়া বাসায় যখন ছিলাম তখন ওখানে বারান্দায় মরিচ গাছের দিয়ে আর কি শুরু হয়েছিল। ছাদের এক এক অংশের বৈচিত্র্য এক এক রকম। এখান থেকে মিটছে পরিবারের নিরাপদ সবজি আর ফলের চাহিদার কিছু অংশ। টমেটো আছে, ফুলকপি আছে। এই আমটা হলো আমাদের আম্রপালি। এটা আমাদের আমরা যেটা মিষ্টি আলু করছেন। মিষ্টি আলু আছে। আমরা 12 মাসই হইতে থাকে। আর কলাও অলরেডি 2-3 বার নেওয়া হয়েছে আর কি। এটা মালটা আর কি, খুবই মিষ্টি মালটা এটা আর কি। এই উদ্যোক্তার দাবি, নগরীর সবুজায়ন এগিয়ে নিতে আগামীর উন্নয়ন পরিকল্পনায় ছাদ কৃষিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত। গ্রাম অঞ্চলে কিন্তু আমাদের উপজেলায়, প্রত্যেকটা উপজেলায় কৃষি কর্মকর্তা আছেন। যদি আমাদের শহর কেন্দ্রিক যেগুলো আছে কৃষি কর্মকর্তাদের এখানে নিয়োগ দিয়ে ছাদ কৃষিটাকে পরিচর্যার জন্য পরামর্শ দেন, তাহলে এটা ভালো একটা রেজাল্ট আসবে আমাদের আশা করি আর কি। এখন যে বিল্ডিংগুলো প্ল্যান পাস হইতেছে, প্রত্যেকটা বিল্ডিংয়ের ছাদ কৃষি করার উপযোগী করে প্ল্যানগুলো পাস করানো উচিত। ভালো লাগা আর ভালোবাসা দিয়ে শহরে বসবাস করেও যারা ছাদ কৃষি করছেন তাদের সবার সৃজনশীলতার গল্পটা একই রকমের। যেমন সিদ্ধেশ্বরীর মাসুদ হাসানের এই ছাদ কৃষি তেমন একটি নমুনা। তবে এই উদ্যোক্তা মনে করছেন যে গ্রামের মতো শহর অঞ্চলেও কৃষি তথ্য সেবা এবং তদারকি করা খুবই প্রয়োজন, তাহলে ছাদ কৃষির প্রসার ঘটবে। সিদ্ধেশ্বরীর মাসুদুল হাসানের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। দর্শক, ফিরে এলাম বিরতির পর এবং প্রথমে কৃষি সংবাদ। লক্ষ্মীপুরে শীতকালীন শাকসবজি আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। দীর্ঘস্থায়ী বন্যার পর এবছর অনেক কৃষক 3 থেকে 4 বার চেষ্টা করেও আমন আবাদ করতে পারেনি। পানি নেমে যাবার পর সবজি আবাদে ঝুঁকেছেন তারা। বাজার দর ভালো হওয়ায় অনেক কৃষক টমেটো চাষ করছেন। লক্ষ্মীপুর থেকে মহিউদ্দিন মোরাদের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। চলতি বছর কৃষি বিভাগ জেলায় 4500 হেক্টর জমিতে শীতকালীন শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 87,750 মেট্রিক টন। তবে ইতোমধ্যে লক্ষ্যমাত্রা অতিক্রম করে 5270 হেক্টর জমিতে শীতকালীন শাকসবজির আবাদ হয়েছে। আমি 50% জমিতে টমেটো করছি, বীজ দিয়ে 11। আমার অনুমানিক 60,000 টাকা মতন খরচ হবে। আমরা আশাবাদী অন্তত 1.5 লক্ষ টাকা বিক্রি আসবে ইনশাল্লাহ। আমার 12 লাভ ইনশাল্লাহ হবে। আমি মোটামুটি আমার খরচ হয়েছে 70 থেকে 80,000 টাকা মতো, মানে খরচ হয়েছে আমার 3-4 লক্ষ টাকা ইনশাল্লাহ আসবে। টমেটোটা এটা সাইজে বড় এবং যেই পরিমাণ আছে ওনারা এইভাবেই আশাবাদী। এবছর বেশি ফলন পাওয়ার আশায় কৃষক বিজলি 11 জাতের টমেটো আবাদ করেছেন। 50 থেকে 70,000 টাকা এখানে হয়েছে, ব্যয় হয়েছে। আর আমি আশা করি এখান থেকে আমার থেকে 1.5 থেকে 2 লাখ টাকা লাভ হবে। টমেটো আবাদে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। জৈব বালাইনাশক আমরা ব্যবহার করতে বলেছি, বিশেষ করে আমাদের ইয়েলো যে আমাদের স্টিকি ট্র্যাপ ব্যবহার করার ফলে অনেক পোকা এখানে আটকে গিয়েছে এবং তারা এখানে আমাদের স্প্রে কম করতে হয়েছে।
তা আমরা আশা করা যায় আমরা নিরাপদ ফসল উৎপাদনের মাধ্যমে এখানে একটি ভালো উচ্চমূল্য ফসল পাবো এবং যে আমাদের প্রজেক্টের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যগুলো বাস্তবায়ন হলে ভবিষ্যতে কৃষকেরা এটিকে আরো ব্যবহার করবে। আবহাওয়া ভালো থাকলে কৃষক টমেটো সহ অন্য সবজি উৎপাদনে ভালো ফলন পাবেন এবং বন্যার ক্ষতি কিছুটা কাটিয়ে উঠবেন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বায়ু দূষণের কারণে ভোলা শহরে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। নিয়ম না মেনে খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী পরিবহন করায় শহরের বাতাসে মিশছে সূক্ষ্ম ধূলিকণা, যা চলাচলে অস্বস্তি বাড়ানোর পাশাপাশি দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন জেলা প্রশাসক। ভোলা প্রতিনিধি হারুন রশিদের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ভোলা শহরের প্রাণকেন্দ্র মহাজনপট্টি। আইন ও নিয়ম না মেনে নির্মাণ সামগ্রী পরিবহনে প্রতিনিয়তই ধুলো ও ধোঁয়াশায় ঢেকে থাকছে সদর রোড এলাকা। উন্মুক্ত আর অনিয়ন্ত্রিত পরিবহনের ফলে হরদম বিষাক্ত বায়ু গ্রহণই স্থানীয়দের বাধ্যতামূলক নিয়তি হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি যানজট আর ছোট বড় দুর্ঘটনা দূষণজনিত রোগের প্রাদুর্ভাব তাদের নিত্যসঙ্গী। রাস্তার পাশ থেকে ভ্যান গাড়িতে মানির সিমেন্টগুলো উঠায়, এতে মানুষের যাতায়াতে অনেক সমস্যা দেখা দেয়। চোখে, নাকে, মুখে যায়, শ্বাসের সমস্যা হয়। তবে এই রোডে আমাকে যাইতে খুব অসুবিধা হয়। আমার বাচ্চা কাচ্চা অনেক সময় বালুর ভিতরে পড়িয়া যায়। স্কুলে যাওয়ার জন্য আমাদের খুবই সমস্যা। হাসি হয়, ঠান্ডা সর্দি হইয়া যায় গিয়া, মানুষের রোগ আরো বেশি গাড়িয়া যাইতে আছে। জনদুর্ভোগ কমানো ও পরিবেশ সংরক্ষণে দ্রুত কার্যকর উদ্যোগের দাবি পরিবেশবাদীদের। আমাদের লোকাল বালুগুলো ক্যারি করা হয় এবং এখানে কোনো ধরনের প্রোটেকশন দেওয়া হয় না। বালু বহন, সিমেন্টের এই বহন, বেচা কেনার এই পুরো প্রক্রিয়াটি যেন স্বাস্থ্যসম্মতভাবে করা হয়। পরিস্থিতি উন্নয়নে আইনের কঠোর প্রয়োগের আশ্বাস জেলা প্রশাসনের। মানুষ যে লোড আনলোড করে মালামাল সেটি রাত্রি 8টার পরে এবং সকাল 8টার মধ্যে যেন শেষ হয় সেই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। যারা ট্রাক চালায় তাদের ট্রাক উপরে যেন ত্রিপল বন্য কিছু ব্যবহার করে বালি নিয়ে যায় সে ব্যবস্থাও নেওয়া হয়েছে। তথ্য বলছে ফুসফুস ও হৃদরোগ সহ নানা রোগের অন্যতম কারণ বায়ু দূষণ। আর এই দূষণজনিত কারণে প্রতি বছর বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের মৃত্যু হয়। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিশ্ব নেতাদের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। দাভোসে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞদের পরামর্শ মতে লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে, রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম দুর্নীতির অনুসন্ধানে দুদক, শেখ হাসিনা ছাড়াও ইসি, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তদন্ত শুরু। এবং অনভিজ্ঞতার কারণেই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি বলে দুর্বার রাজশাহীর দাবি, ভবিষ্যতে সামনে নেওয়ার প্রতিশ্রুতি। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।